এটা বলছিলাম। তো তোমরা মেনলি কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করে সেই রিলেটেড জিনিস আজকে থেকে জানবে। কি বেসিক্যালি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবই শিখবো। আমরা এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কয়েকটা ফেজ সম্পর্কে আগে জানবো, ওকে? সেই ফেজ গুলো আমি আগে একটা একটা করে বলছি। আমরা মেনলি যেটা শিখবো, যেটাকে বলবো, সেটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। বা অনেক জায়গায় বলা থাকে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মানেও একই কথা, মানে তুমি কোনো ওয়েবসাইট ডেভেলপ করছো, সেটা মানেও একই কথা। আচ্ছা, তো এরপরে আসছি যে আমরা মেনলি যে ওয়েবসাইট ডেভেলপ করব, সেই ডেভেলপের কিছু ফেজ আছে। কিরকম ফেজ সেটা বলতে গেলে, যেমন তোমাকে একটা যদি বলা হয় আজকে বাড়ি তৈরি করতে, তুমি কি হট করে একদিনে বাড়ি তৈরি করে দিতে পারবে? পারবে না। তার জন্য তোমাকে একটা স্টেপ বাই স্টেপ জিনিস ফলো করতে হবে। তো এখানেও বিষয়টা সেরকম, তোমাকে ছোট ছোট করে জিনিস তৈরি করতে হবে। মানে ভাবো, আমরা একটা জিনিস আগে জেনে নিই। যেমন ধরো বললো যে একটা আমরা সফটওয়্যার ডেভেলপ করবো। সফটওয়্যার ডেভেলপ আর ওয়েবসাইট ডেভেলপ কি স্যার এক কথা? না, একদমই সেটা এক কথা নয়, কিছুটা। সফটওয়্যার ডেভেলপ করার অর্থ হচ্ছে, ধরো তুমি আজকে একটা কোম্পানি তৈরি করেছো, যে কোম্পানির সমস্ত রকম কাজ, পুরো পাই টু পাই যত কাজ আজ অব্দি হয়েছে, সেই কাজের ডেটা, এবং পার ডেতে, পার মিনিটে, পার সেকেন্ডে যে ডেটাগুলো জেনারেট হচ্ছে সেই ডেটা, এবং আপকামিং ফিউচারে যে ডেটাগুলো জেনারেট হবে সেই সমস্ত ডেটা একটা জায়গায় আমি মার্জ করাবো, এবং একটার মধ্যে আমি কি ইনলিস্ট করাবো, এবং যেটা অটোমেটিক্যালি প্রসেস কাজ করবে। এবং সেটার উপর আমরা ডে বাই ডে কিছু আপডেট আনবো, ডে বাই ডে তার উপর কিছু আমরা নতুনত্ব আনতে চাইবো, বা অন্য কোনো জিনিস ডিলিট করব। যেমন ধরো হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপ যদি এই সফটওয়্যারটা আমরা কিভাবে ডেভেলপ করেছি, প্রথম দিনে কি এরকম অবস্থায় ছিল না, সেটা ডে বাই ডে ডেভেলপ করেছে। নতুনত্ব জিনিস এসছে, পুরোনো কিছু জিনিস ডিলিট করেছে। তো এরকম ভাবে একটা সফটওয়্যার ডেভেলপ হয়েছে, যেটা হোয়াটসঅ্যাপ। তো আমরা এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলতে বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে শুধু একটাই জিনিস শিখবো, যা দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। একটা ওয়েবসাইটে ডে বাই ডে আপডেট হবে, একটা ওয়েবসাইটে ডে বাই ডে কিছু ইনলিস্ট হবে, সেটাও হবে। কিন্তু সফটওয়্যারের কথা হচ্ছে যে জিনিসটা তোমার ওয়েবেও চলবে, যে জিনিসটা তোমার যে কোনো ডিভাইসে চলবে, যেটা তোমার অ্যাপ ভার্সন থাকবে, আইওএস ভার্সন থাকবে, যেটা তোমার অন্য কোনো অপারেটিং সিস্টেম চালানোর জন্য সেটারও হয়তো অ্যাক্সেসিবিলিটিস থাকবে, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, যার জন্য অনেক ফেজ হয়। কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা মানে তেমন কিছু প্রিকশন থাকে না। ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাস্ট তোমার একটা ওয়েবের একটা অ্যাড্রেস হবে, মানে লাইক দ্যাট ভাবে একটা লিঙ্ক ক্রিয়েট করা হবে, যে লিঙ্কটা কাউকে তুমি দিলেই সে সেটা খুলে অ্যাক্সেস করতে পারবে। তার জন্য কোনো আগে থেকে একটা কোনো ইন্টারফেস তৈরি করা বা একটা কোনো জেনারেট করা, সেরকম কোনো ব্যাপার নেই। কিরকম বিষয়টা বলতে আমি বলি, ধরো হোয়াটসঅ্যাপ, আমরা অনেক সময় এই কথাটা ইউজ করে থাকি না, যে আমাদের সমস্ত রকম ডেটা হোয়াটসঅ্যাপের সার্ভারে পড়ে রয়েছে। এটার মানে হচ্ছে আমাদের যে যেখানে সমস্ত রকম তারা ডেটা রেখে দিয়েছে, সেই ডেটাগুলো রাখার জায়গা হচ্ছে তাদের নিজস্ব সার্ভার। এই সার্ভারগুলো গভর্নমেন্টকে টাকা দিয়ে তাদেরকে কিনতে হয়। তাহলে হোয়াটসঅ্যাপের একটা স্পেসিফিক এরকম সার্ভার রয়েছে, যেই সার্ভারটায় সমস্ত ডেটা স্টোর হচ্ছে। তো সেম ভাবে তোমার ওয়েবসাইটের ডেটাগুলো কিন্তু একটা পার্টিকুলার ওয়েবসাইট, তুমি ভাবো না গানা ডট কম, তাহলে গানার কি কোনো সার্ভার আছে? সে গানা সার্ভার থাকতে পারে, সে তোমার জেনে লাভ নেই। কিন্তু যখন তুমি গুগল দিয়ে সেটাকে অ্যাক্সেস করছো, সেটা কিন্তু গুগলের সার্ভারেই লোড করা আছে। তো এখানে ওয়েব অ্যাপ্লিকেশন বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা বলছি, সেটা মানে আমরা বেসিক্যালি একটা আমাদের ওয়েবসাইট যেটা আমরা ইউজ করব,
সেটা আমাদের গুগলের সার্ভারেই থাকবে এবং যেই সার্ভারটার উপরে এটা রান করবে। এবং তুমি বলেছো গুগলের সার্ভার ছাড়া অন্য জায়গায় রান করানো যাবে না, হ্যাঁ অন্য জায়গায় রান করানো যেতেই পারে। সেই সার্ভারগুলো সম্পর্কে আমরা আরেকটু জানবো। জ্যাম্প বলে একটা সার্ভার হয়, গিট হাব নাম শুনেছো হয়তো, সেই একটা সার্ভার হয়। তো সেগুলো কোনো ব্যাপার না, কিন্তু সেইগুলো সবাই গুগলের উপর দিয়ে রান করবে, সেটা কোনো কথা নয়। বা ওই জিনিসটা এখনো আপাতত, ওই ইন্টারফেস জিনিসটা এখনো অব্দি ভাবতে হবে না। এখন প্রাইমারি লেভেলে একটু ছোট করে বলে জিনিস ভাবো। আজকে যদি তোমায় কোনো কিছু ডেভেলপ করতে হয়, তার প্রথম ফেজ কি হবে? তার প্রথম ফেজ হবে তুমি যে জিনিসটার উপর কাজ করছো তার রিকোয়ারমেন্ট জানা। তার রিকোয়ারমেন্ট জানা। ধরো আজকে তুমি একটা স্কুলের প্রজেক্ট করছো, তো ফার্স্ট অফ অল তোমাকে স্কুলের প্রজেক্টের একটা টপিক দিয়েছে। সেই টপিক রিলেটেড বেসিসে তুমি কিছু জিনিস সার্চ করবে, আইডেন্টিফাই করবে যে কোনটা কোনটা দরকার, কোনটা কোনটা দরকার না। তো এখানেও বিষয়টা, তোমাকে একটা স্কুলের ওয়েবসাইট বানাতে বলেছে, তো স্কুলের ওয়েবসাইট বানানোর জন্য তোমার মোদ্দা কথা কি কি রিকোয়ারমেন্ট দরকার, কি কি জিনিসগুলো তোমার দরকার। যেমন প্রথমে তুমি তোমার ইন্টারফেসে একটা কলেজ সম্পর্কিত যে তোমার কথাবার্তা হয় সেটা থাকবে। তারপর ভাবো স্টুডেন্টের জন্য একটা ইন্টারফেস হবে, টিচারের জন্য একটা ইন্টারফেস হবে, অ্যাডমিনের জন্য একটা ইন্টারফেস হবে। স্টুডেন্ট হলে স্টুডেন্ট সেখানে লগ ইন করার জন্য একটা লগ ইন আর পাসওয়ার্ড দেওয়ার একটা জায়গা থাকবে। তারা যদি নতুন করে তাদের রেজিস্ট্রেশন করার একটা মানে জায়গা করতে হবে। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে কি কি জিনিসে তোমার রিকোয়ারমেন্ট আছে তোমার এটা তৈরি করার জন্য। তো এবার কথা হচ্ছে সেই জিনিসগুলো তুমি কি করে বুঝবে? এটা কি তুমি প্রথমবারেই বুঝে যাবে? না, তুমি প্রথমবারে একবারেই বুঝবে না। তোমাকে সেটা তার উপর কাজ করতে করতে শিখবে। যেমন ধরো তুমি হোয়াটসঅ্যাপের কথা ভাবো, যে হোয়াটসঅ্যাপ কি প্রথম দিনই সবকিছু স্যার আপডেট নিয়ে চলে এসেছিল? না, তারা তো ডে বাই ডে বুঝেছে কোনটা আনতে হবে কোনটা করতে হবে। কিন্তু প্রাইমারিলি যখন তুমি ফার্স্ট টাইম সেটাকে লঞ্চ করছো, এটাকে লঞ্চ করার সময় তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা জরুরি দরকার। ঠিক আছে? তো ফার্স্ট গেল রিকোয়ারমেন্ট। এবার রিকোয়ারমেন্টের পরে যে জিনিসটা কথা হয় যে যখন বড় বড় কোম্পানিতে কাজ হয় না, তখন তারা কি করে কাজগুলোকে বিভিন্ন রকম সাব পার্টে ভেঙে দেয়। যেমন যেমন বেসিক্যালি ভাবো, একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে দুটো পার্ট বলা হয়। দুটো পার্ট বলা হয়। সেই দুটো পার্ট সম্পর্কে আমরা এক্ষুনি বলবো। একটাকে যেটাতে আমরা বলি ফ্রন্ট এন্ড ডেভেলপার, যেটাকে আমরা বলি, একজনকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। যে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কি করে, তুমি যখন একটা ওয়েবসাইট খোলো, সেই ওয়েবসাইটটার উপরে বেশ সুন্দর একদম মানে ঝাঁচকচকে করা আছে, সেটা দারুণ দেখতে। এবং তার উপর তুমি তোমার নাম লিখছো, দিয়ে লগ ইন করছো। তারা যদি তোমার লগ ইন আইডি ম্যাচ না করে তোমাকে সেখান থেকে বার করে দিচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপের কাজ, যেখানে ফ্রন্ট এন্ডের যে জিনিসগুলো তুমি দেখতে পাও সেটার কাজ হয়। আর একটা যেটা হয় যেটাকে বলা হয় ব্যাক এন্ড। ব্যাক এন্ডে কি হয়? ব্যাক এন্ডে মেনলি তুমি যে ডেটাগুলো দিচ্ছ, সেটা ডেটাগুলো কতটা ভালোভাবে স্টোর হচ্ছে, সেই ডেটাগুলো কিভাবে তারা ম্যানুপুলেট করছে, বা সেই ডেটায় কোনো চেঞ্জেস আনলে, তোমার ডেটাগুলোয় কোনো যাতে ক্ষতি না হয়, সেই জিনিসগুলো খেয়াল করছে এই ব্যাক এন্ডের কাজ। মেনলি মেনলি ব্যাক এন্ডের কাজ হচ্ছে ভাবো, আহ, আমি একটা জিনিস বলে দিই, ফ্রন্ট এন্ডে কোন কোন জিনিস ইউজ করা হয়। ফ্রন্ট এন্ডে মেনলি আমরা এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, এই তিনটে জিনিস শিখি। ঠিক আছে? আর এই ব্যাক এন্ডে মেনলি তোমাকে একটা যে কোনো প্রোগ্রামিং এর ইউজেস করতে হবে, যেটা পিএইচপি হতে পারে, যেটা পাইথন হতে পারে। ঠিক আছে? আরো অনেক কিছু হতে পারে, জাভা হতে পারে। ঠিক আছে? সি প্লাস প্লাস ওগুলো হতে পারে। এবং এই পুরো জিনিসটাকে নিয়ে যখন তুমি আবার এর উপর আরো কিছু জিনিস অ্যাড করবে, যেগুলো বলা হয় নোড জেএস, তারপরে আহ, এটা হয় মঙ্গো নাকি ম্যাঙ্গো, কিছু একটা এরকম নাম আছে, মঙ্গো ডিবিএমএস বা ম্যাঙ্গো ডিবিএমএস, মেবি মঙ্গোই বলে, মঙ্গোই মনে হয়, মঙ্গো ডিবি। ঠিক আছে? তারপরে রিয়াক্ট হয়,
রিয়াক্ট, এই সব কটাকে মিলে যখন তৈরি হবে তখন সেটাকে বলবো আমরা ফুল স্ট্যাক। সবাইকে সবাই এই জিনিসটাকে কিভাবে টাচ করবে আমি তোমাকে বলছি। ভাবো, তোমাদের যার যার কলেজের ওয়েবসাইটের কথা ভাবো। কলেজের ওয়েবসাইটে খুলে তোমরা বেসিক যে জিনিস চেক করো এটা হচ্ছে নোটিফিকেশন, ওকে না? এবং এইটা তোমার ফ্রন্ট পেজ, এই জিনিসটা হচ্ছে তোমার ফ্রন্ট পেজ। তুমি নোটিফিকেশনে দিয়ে ক্লিক করবে, আর একটা ডিসপ্লে অ্যাপেয়ার করবে যার মধ্যে তুমি সেই নোটিফিকেশন গুলো ফাইন্ড করতে পারছো। এইগুলো যে কাজগুলো পরপর একটা পেজের পর একটা পেজ, একটা পেজের পর একটা পেজ হচ্ছে, এই পুরো জিনিসটা তৈরি করা হয় কিন্তু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আর ব্যাক এন্ডে কি হয়? ব্যাক এন্ডের কাজ হচ্ছে এই যে তুমি যে সিস্টেমটা তৈরি করেছো, সেই সিস্টেমটাকে রাইটলি যে কন্ট্রোল করবে। তুমি তো সিস্টেমটাকে একটা এইচটিএমএল লিখেছো, একটা সিএসএস লিখেছো, জাভাস্ক্রিপ্ট লিখেছো, সেটা দিয়ে তোমার একটা পেজ তৈরি হয়ে গেছে। কিন্তু পেজে যখন একটা 10-12 খানা স্টুডেন্ট এনরোল করছে, তার যেটা ডেটা স্টোর করা হচ্ছে, তার ডেটাগুলোকে আমরা কিভাবে স্টোর করবো? আমরা তো পার্টিকুলারলি একটা ওয়েবসাইট তৈরি করে একজনের ডেটা স্টোর করবো না, আমরা 10-12 জনের ডেটা স্টোর করবো। সেই 10-15 জনের ডেটাগুলো আমরা স্টোর করবো ডেটাবেসে। যে ডেটাবেস গুলোর নাম হচ্ছে মঙ্গো ডিবি, নোট জেস, রিয়াক্ট, এইগুলোর সাহায্যে আমরা স্টোর করব। কিন্তু ওরা কি একবার ডাইরেক্ট ওখানে স্টোর হয়ে যাবে? না, হবে না। এইখানে আসবে ব্যাক এন্ড, যে কি করবে, তুমি যে সামনে যে খাঁচাটা তৈরি করেছিলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, যেখানে সবাই কাজ করছে, সেই ডেটাগুলোকে নিয়ে পুরোপুরি অর্গানাইজড হয়েতে এই ডিবিএমএস এ পাঠাবে বা কাজ করবে, যেটা হবে পিএইচপি, পাইথন, জাভা, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের সাহায্যে। এই হলো মোদ্দা কথা। মানে তোমার পিছনে একটা বড় পেজ রয়েছে, যে পেজে তুমি পিএইচপি, পাইথন, জাভা দিয়ে ফ্রন্ট এন্ডে সমস্ত কাজকে একসঙ্গে মার্জ করে দিয়েছো। দিয়ে তুমি নোট জেএস বা মঙ্গোডিবি বা রিয়াক্ট যে কোনো একটা ডেটাবেস সার্ভারের সঙ্গে সেটাকে কানেক্ট করেছো। ফলে খুব ইজি ওয়েতে যখন একটা স্টুডেন্ট এনরোল করছে, তার ডেটাগুলো ডাইরেক্ট একটা আমাদের ডেটা সার্ভারে স্টোর হয়ে যাচ্ছে। কোনোভাবে তুমি আজকে পরীক্ষা, ধরো কলেজে তুমি এনরোল করেছো, তুমি তোমার সমস্ত ডেটা ফিল করেছো, কোনোভাবে সেই ডেটা দেখে দেখে কোনো মানুষ কিন্তু সেই ডেটাবেসে ডেটা স্টোর করছে না। তুমি যা দিচ্ছ সেই ডেটাগুলো কিন্তু অটোমেটিক্যালি তাদের সার্ভারে স্টোর হয়ে যাচ্ছে, যেই সার্ভারটা হচ্ছে এই নোট জেএস, মঙ্গোডিবি, এদের সাহায্যে কানেক্টেড। যারা ওই পিএইচপি, পাইথনের থেকে যে লেখাগুলো পুরো একদম মার্চ করে পাচ্ছে, তারা এইভাবে এই নোট জেএস, মঙ্গোডিবি সেই লেখাগুলোকে নিয়ে ওরা ওই তোমার ওই যে যাদের যা সার্ভার, কলেজের সার্ভারে সেটাকে স্টোর করে দিচ্ছে। এই হলো মোদ্দা কথা। আমরা মেনলি এত কিছু এখন প্রথমে শিখবো না, আমরা ডে বাই ডে শিখবো। হয়তো তোমরা যারা আছে তোমাদের মঙ্গোডিবি, রিয়াক্ট এগুলোকে নিজে নিজেই শিখে নিতে হবে, কারণ তোমরা অতটা অব্দি এখনো এই সেমিস্টারে পৌঁছাতে পারবে, কারণ অনেক বড় জিনিস। তো মেনলি আমি তোমাদেরকে প্রথমে খাঁচা তৈরি করা শেখাবো, যেটা খুবই জরুরি। খাঁচা তৈরি করা মানে এরকম বিষয়টা, ধরো তোমরা অনেকেই শুনেছো বাড়ি তৈরি করার আগে বাড়ির ব্লু প্রিন্ট তৈরি। সেম ভাবে যে কোনো, ধরো কোনো একটা ফোন তৈরি করার আগে বা যে কোনো কিছু তৈরি করার আগে তার একটা প্রোটোটাইপ তৈরি করা হয়। আই থিঙ্ক এই টার্মটার সঙ্গে সবাই familiar। সেই প্রোটোটাইপটাই দেখা হয় যে প্রোটোটাইপটা কিরকম কাজ করছে। সেম ভাবে আমিও তোমাদেরকে এটাই বলছি যে কিভাবে একটা জিনিস বিল্ড করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। যেমন ভাবো, তুমি আজকে একটা গাড়ি তৈরি করবে। ভাবো, তুমি ভেবেছো যে তুমি আজকে গাড়ি তৈরি করবে। তো গাড়ি তৈরি করার জন্য তোমায় কি করতে হবে? আমরা একটা গাড়ির স্ট্রাকচার এঁকেছি, পুরো স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছি, পুরো একদম ডটেড লাইন দিয়ে তার স্ট্রাকচার এঁকে ফেলেছি। সেই কাজটা করবে এইচটিএমএল। ভাবো সাপোজ আমি যদি বলি, ধরো এই একটা আমি বাড়ির ডিজাইন করছি, ঠিক আছে না, একটা বাড়ির ডিজাইন করছি। যাই হোক, এই যে বাড়ির একটা খাঁচা তৈরি হলো, এই জিনিসটা এইচটিএমএল তৈরি করবে। এইবার তোমার ইচ্ছা হয়েছে যে না স্যার, এর ভিতরে আমি কি কি কালার দেবো, সেই কালারটা আমি এটা দিয়ে ফিল করতে পারি, এখানে এটা দিতে পারি, এখানে এটা দিতে পারি, এখানে এটা দিতে পারি। এই জিনিসগুলোকে আরো স্টাইল শিট, এই সিএসএস কি করবে, তোমার বিভিন্ন, তোমরা যখন ওয়েবসাইট খোলো, ওয়েবসাইটে লেখা দেখবে কত কত মানে সুন্দর করে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড রান করে। তুমি হোমে ক্লিক করলে হোমে চলে আসো, অ্যাবাউট ক্লিক করলে একদম প্রেজেন্ট হিটে চলে যাও। সেই অ্যাবাউটের লেখাটা হয়তো অন্যরকম, সেটা ডান দিক বরাবর লেখা, মাঝখানে অনেকগুলো পার্টে পার্টে ছবি স্ক্রল করছে। এই জিনিসগুলো তৈরি করে সিএসএস।
আর জাভাস্ক্রিপ্ট কি করে, তোমার এই সিস্টেমটাকে ঠিক ওয়েতে রান করছে কিনা সেটাকে দেখবে জাভাস্ক্রিপ্ট। যেমন ভাবো, আজকে তুমি একটা গাড়ি তৈরি করে ফেলেছো। আচ্ছা, একটা গাড়িতে কি শুধু একটাই মডিউল থাকে? এই গাড়ি বলে কি একটাই মডিউল? অবশ্যই না। এই গাড়ির বিভিন্ন রকম পার্টস এর একটা মডিউল হবে, এই গাড়ির চাকাগুলোর একটা মডিউল হবে, এই গাড়ির সামনের দিকের একটা কিছু অংশের একটা মডেল হবে। আমি আচ্ছা, আমি মোবাইল দিয়ে বলি, পার্টস গুলো বলতে সুবিধা হবে। ধরো আজকে তুমি মোবাইলের একটা একটা ড্রয়িং স্কেচ বানিয়েছো, দিস ইজ এইচটিএমএল এর সাহায্যে করেছো। তুমি এবার ডিজাইন করছো যে ফোনের পিছনের ব্যাকের কালার কি হবে, সামনের কোথায় ফ্রন্ট ক্যামেরা বসেছে, সেই জায়গাটা কতটা কাট আউটে আমার ডিসপ্লে সাইজটা দেখা যাবে। এই জিনিসগুলো তুমি সেট করেছো সিএসএস দিয়ে। আর জাভাস্ক্রিপ্ট কি করেছো, তুমি ক্যামেরা খুললে ক্যামেরায় যে দেখতে পারবে, ক্যামেরায় তোমার রান করবে, এইটা জাভাস্ক্রিপ্ট দেখবে। তুমি ফোনের স্ক্রিনশট বাটন বলেছে যে 3টে বাটন ক্লিক করলে স্ক্রিনশট বাটন হবে, মানে স্ক্রিনশট হয়, এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট দেখবে। তুমি কল করছো, কল করার জন্য কল ডায়ালগ খুলছো, কিন্তু খুলে যাচ্ছে প্লে স্টোর, সেটা কখনোই হয় না। এটা এই পার্টিকুলার এক একটা জিনিসের যে এক একটা ইনস্ট্রাকশন হয়, সেই জিনিসটা কি কার সাহায্যে তুমি চেক করবে, জাভাস্ক্রিপ্ট। আর খুব ইজি ওয়েতে বোঝার জন্য, ধরো তুমি যখন কোনো একটা ফর্ম ফিল আপ করো, সেই ফর্ম ফিল আপের ওপরের ওই ইনফ্রাস্ট্রাকচারটা এইচটিএমএল আর সিএসএস দিয়ে বানানো হয়। তোমাকে বলেছে কিছু পাসওয়ার্ড দিতে, ওখানে লেখা দেখাচ্ছে যে পাসওয়ার্ড জন্য 8টা মিনিমাম ক্যারেক্টার দরকার, যার মধ্যে এই স্পেশাল ক্যারেক্টার গুলো দিতে হবে। এটা লেখা তোমাকে নোট হিসেবে তোমাকে দেখাচ্ছে। কিন্তু তুমি তো আরেকজন, তুমি কি করেছো, সেসব দিচ্ছ না, তুমি ফোন নাম্বার দিচ্ছ। ওরা কিন্তু সেটা নিচ্ছে না, দেখাচ্ছে যে স্ট্রং হচ্ছে না তোমার পাসওয়ার্ডটা, ওটাকে স্ট্রং বানাতে হবে। এই জিনিসগুলোই চেক করবে হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট। যেমন তুমি সাপোজ ভাবো, তোমাকে চেয়েছে আধার কার্ডের নাম্বার, আর তুমি কি করে দিয়েছো, দিয়ে দিচ্ছে তোমার নেবে না। কারণ ওখানে বলছে যে ওখানে শুধু নিউম্যারিক ভ্যালুই নেবে, ওখানে অন্য কোনো ভ্যালু নেবে না। আরো তোমরা এরকম জিনিস দেখতে পারো, যে কোনো জায়গায় তুমি তোমার নাম্বার লিখছো, যেমন ফোন নাম্বার, যেমন 10টা ডিজিটের পরে ফোন নাম্বার সে নেবেই না, কোনোভাবেই সে নেবে না। তুমি 11টা ডিজিটাল, এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট দেখে যে কোনটায় তোমার, মানে এটা অ্যাকচুয়ালি কি, ধরো তুমি 10টা নাম্বার নিচ্ছ, স্যার ওরা তো 11 নাম্বার নিলেও ভুল, 10টা নাম্বার যে নিচ্ছে সেটাই বা ভুল, সেটা কি করে বুঝবে? দেখো, তুমি তোমার এরার পার্সেন্টেজ বাড়াবে না, যতটা তোমার এরার পার্সেন্টেজ কমানো যায়। তুমি 10টার মধ্যে হ্যাঁ ভুল লিখে 10টা ডিজিট লিখেছো, 10টার মধ্যেই ভুল লিখেছো, সেটা হতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে ফল্ট তোমার, তুমি 11টা হয় না, সেটা তুমি ভুল করেছো মানলাম, কিন্তু এটা আমার দিক থেকে একটা ফল্ট কেন, তাহলে আমি 11টা ডিজিট নেই, আমি সেই জন্য এরার পার্সেন্টেজ আমার দিক থেকে কমাবো, তোমার দিকে বাড়বো। তো এই জিনিসগুলো ভেবেচিন্তে আমরা শুরু করবো। এইটুকু অবধি কোনো কারোর কোশ্চেন থাকলে বলো, যে বুঝতে পারছো না বিষয়টা একটু। ওকে সবার? যে না, সানিয়া? হ্যাঁ 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 বুঝেছি। হ্যাঁ স্যার ঠিক বুঝেছি। আছে, ওকে। আচ্ছা, এই নবদ্বীপের রশ্মিদা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা কিভাবে করব, কিভাবে কাজ করব, আচ্ছা যারা পূর্বে, এইবার এই ক্লাসের আগে মোটামুটি এইচটিএমএল সম্পর্কে টুকটাক জানো, তারা আহ, একটুখানি বলো, তোমরা কিসে প্রোগ্রামিং করেছিলে, মানে এইচটিএমএল কোথায় লিখেছিলে? প্রোগ্রামিং না, সরি, ল্যাঙ্গুয়েজ স্যার কোথায় নোট লিখেছিলে? প্যাডে, নোট প্যাডে। নোটপ্যাডে লিখেছিলে, okay. আচ্ছা, এবার তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা প্রোগ্রামিং কি দিয়ে স্টার্ট করতে লেখা? অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এইচটিএমএল, তাই তো? অস্মিতা, যে বললে তুমি যে নোটপ্যাডে লিখেছিলে, তো সেটাকে তুমি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এইচটিএমএল লিখে স্টার্ট করতে হবে? সেটা মনে নেই আমার, ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা, পৃথু বললে যে ভিএস কোডে লিখতে, পৃথু ভিএস কোডে কিভাবে লিখতে একবার বলো আমাকে। ডক টাইপ এইচটিএমএল, আচ্ছা, তুমি রান করাতে কোথায়? লাইভ সার্ভারে। ওকে, লাইভ সার্ভারে, আচ্ছা, ঠিক আছে। তাহলে ও মোটামুটি এই বিষয়টা জানে। আচ্ছা, আমরা নোটপ্যাডে আর লিখবো না, ঠিক আছে?
আমরা যা লিখবো সব কিন্তু তোমার এখন থেকে ভিএস কোডে লিখবো। ভিএস কোডে লেখার অনেক অ্যাডভান্টেজ আছে, কারণ তোমাকে লেখার অ্যাডভান্টেজ আগে বলি। কেন ভিএস কোডেই লিখবো, কেন নোটপ্যাডে লিখবো না? কারণ তোমরা এখন যে জিনিসটাই শিখবে সেটা হচ্ছে তোমরা পুরো একদম এইচটিএমএল এর একদম আপডেটেড ভার্সনে শিখবে। তোমরা যেটা শিখেছো সেটা এইচটিএমএলই ছিল, কিন্তু তোমরা সেটা শিখবে এখন, যেটা হচ্ছে এইচটিএমএল 5। এইচটিএমএল 5 তো ডিফারেন্স কিছুই না, জাস্ট কিছু কিছু জিনিস আপডেটেড হয়েছে, আর কিছুই না। আচ্ছা, আর একটা বিষয়, এই প্রোগ্রামিং লেখার জন্য কিছু এনভায়রনমেন্টের দরকার, যেটাকে আমরা বলে থাকি আইডি এনভায়রনমেন্ট। তো আইডি এনভায়রনমেন্ট মানে কিছুই না, মানে তুমি যে এনভায়রনমেন্টের উপর কাজ করছো সেই এনভায়রনমেন্টটা কত কিছু মডিউল একসঙ্গে কাজ করাতে পারে। যেমন নোটপ্যাডে লেখার প্রথম সমস্যা, তুমি সেইখানে কোনো রকম অ্যালাইনমেন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয় না, তোমাকে নিজে থেকে অ্যালাইনমেন্ট ক্রিয়েট করতে হয়। যেমন তোমাদের সি এর দিক দিয়ে আমি যদি বলি, তোমরা ফর লুপ লিখেছো, তো ফর লুপের পরে ব্র্যাকেট দিয়ে একটা স্পেস ছেড়ে একটা কিছু লিখেছো, তোমরা ট্যাব দিয়ে দিয়ে লেখো, মানে বুঝতে পারি যে ফরের লেখা এটা এবং এর মধ্যে এটা ক্রিয়েট করা হয়েছে। তো নোটপ্যাডে লিখলে তুমি যদি পরপর পরপর প্রত্যেকটা লাইনে লিখে যাও তাও রান করবে, সেটা ঠিকই, কিন্তু তাও জিনিসটা অর্গানাইজড ওয়েতে সাজে না। তো সেই জন্য তোমার যে কোডিং হবে, তোমার যে ল্যাঙ্গুয়েজের যে স্ক্রিপ্টটা হবে, সেটা যেন আরো প্রোডাক্টিভিটি হয়, তার জন্য আমরা কোনো স্পেশালাইজড এনভায়রনমেন্টে লিখবো, যে এনভায়রনমেন্টটার দরকার, যেটাকে আমরা বলে থাকি আইডি এনভায়রনমেন্ট। আইডি মানে হচ্ছে কি যেন নামটা, ইন্টিগ্রেটেড মিনি, আইডিই। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড কি ডেভেলপ, একটুখানি সবাই তাও একটুখানি দেখে নেবে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইএনভিআই। আচ্ছা, আমি দেখাবো কিভাবে ভিএস কোডে ডাউনলোড করতে হয়, ভিএস কোডে কিভাবে কাজকর্ম করতে হয়। আরো একটা বিষয় আছে, যে তোমার এই, আমরা কি ভিএস কোড ছাড়া অন্য কিছু জায়গায় লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। তোমরা একটা নাম বলছি, অ্যাটম বলে। অ্যাটম খুবই সুন্দর একটি জায়গা, অ্যাটম বলে। তোমরা যারা যারা এখন, সবাই এটা ডাউনলোড করে নেবে একবার তোমার ল্যাপটপে। আমারও অ্যাটম ছিল বাট ডিলিট করে দিয়েছি। অ্যাটমে মেবি মনে হয় কোনো সাবস্ক্রিপশন নিতে হয়, বাট তোমাদের মানে যেহেতু কলেজ আইডি আছে, তোমাদের যেহেতু ওই তোমাদের কি বলে ওটাকে, আইডেন্টি কার্ড আছে, তোমরা ওই আইডেন্টি কার্ড দেখিয়ে করে নিতে পারলে তোমাদের ওটা পুরো ফ্রিতে হয়ে যায়, যেটা আমার ছিল। আচ্ছা, আর একটা হয় সাবলাই, আচ্ছা মনে হয় অ্যাটম ফ্রি, সাবলাইমে মনে হয় যতদূর সম্ভব তোমার কিছু তো একটা লাগেই, এটা সাবলাইম বা অ্যাটমের মধ্যে কিছু তো একটা স্টুডেন্ট আইডেন্টি দেখালে তোমার সেটা ফ্রিতে হয়ে যায়, ওরা পয়সা নেয় না। সাবলাইম টেক্সট, আর এছাড়া ভিএস কোড, আর দরকার নেই, এটাই এনো। আচ্ছা, ভিএস কোডে কি কি করবো, যেমন তোমরা সি এর জন্য অনেক এক্সটেনশন ডাউনলোড করেছিলে, সেরকম অনেক এক্সটেনশন আমরা ডাউনলোড করব এবং তার উপর আমরা কাজ করব। ঠিক আছে, ছোট ছোট করে কাজ শিখবো আমরা। আচ্ছা চলো, আমরা মোটামুটি এবার একটুখানি একদম ডিস্টার্বে যাই, কিভাবে কাজ করবো। স্ক্রিন চলে গেছে। আচ্ছা, আচ্ছা, এটা আমার এখানে একটা ফাইল হয়ে রয়েছে, আমি একটা অন্য ফাইল খুলে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এক্সটেনশনে যাব। এক্সটেনশনে গিয়ে আমাদের যে সার্ভারটার উপরে রান করব, আচ্ছা আচ্ছা, সবার জন্য আরেকটা কথা বলে রাখি। বেসিক্যালি প্রোগ্রামিং করে কি করে সেটা যদি বলা হয়, আমি তোমাদের একটা বেসিক জিনিস বলি। তোমরা সবাই নোটপ্যাডে লিখেছিলে, আমি নোটপ্যাড বেসিক্যালি ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস।
এটা আরেকটু ওর থেকে ভালো। নোটপ্যাডটা একদমই ফালতু লাগে। নোটপ্যাড প্লাস প্লাসটা তুলনামূলক একটু ভালো। বেসিক্যালি তুমি যেখানে যা প্রোগ্রামিং লেখো না কেন, সরি প্রোগ্রামিং বারবার বলে বলছি, সরি প্রোগ্রামিং নয়, আমরা এইচটিএমএল শিখছি। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজেস। তো এটা ল্যাঙ্গুয়েজই, এটা কোনো প্রোগ্রামিং আমরা বলবো না, এটা ল্যাঙ্গুয়েজ হিসাবে ট্রিট করা হবে। আচ্ছা, আমরা প্রথমে যেটা লিখবো সেখানে আমাদের ফরম্যাটটা এরকম ভাবে হবে, ঠিক আছে? জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, কি লিখেছি না লিখেছি এসব দেখাতে হবে না, দেখতে হবে না, আমি বলছি সব আস্তে আস্তে। আচ্ছা, এই যে এরকম কিছু একটা আমরা ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ লিখলাম, লিখে সেটাকে সেভ করব। মোটামুটি যে কোনো জায়গায়, যে জায়গায় কোড এডিটার আছে, যে জায়গায় তুমি কোড লিখতে পারো, তোমার নিজস্ব কথাবার্তা লিখতে পারো, সেখানে লিখলেই হবে। শুধু যখন সেভ করবে, ধরো তুমি কিছু লিখছো, যে এটার নাম দিচ্ছে ধরো ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা এক্সটেনশনটার নাম হচ্ছে এইচটিএমএল। আর কেন ইন্ডেক্স লিখলাম এটাও বলছি, এটারও একটা গল্প আছে। আচ্ছা, সেভ করবো। সেভ করার পর একটু বোল্ড ফোল্ড হয়ে গেল। এবার এখানে যেটা সেভ হয়েছে, এখানে দেখো এটা ক্রোমের সাইন দেখাচ্ছে। এটা ক্রোম সাইন দেখাচ্ছে কারণ এটা ওয়েব অ্যাপ্লিকেশন। আমি কি বলেছি, সবকিছু ওয়েবসাইটের কাজ হবে এখানে, সেই জন্য ওয়েবসাইটে খুলবে। আচ্ছা, অ্যাকসেপ্ট পারমিশন হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো এটা খুলেছে, এর মধ্যে কিছু লেখা নেই, অবশ্যই লেখা নেই, কিন্তু দেখো উপরে যে ট্যাবের নামটা দেখতে পাচ্ছ, ট্যাবের নামটা ধরো লেখা আছে মাই ফার্স্ট ওয়েব পেজ। ওকে, এবার দেখো যদি আমি কিছু এর মধ্যে লেখা ইনক্লুড করতে চাই, ধরো লিখছি, এবার ডাইরেক্ট এখানে চলো, কিছু নেই তো, দেখো জাস্ট একটা রিফ্রেশ মারবো, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে এসছে। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে চলে এসছে। আর এখানে দেখো এইটা মাই ফার্স্ট ওয়েব পেজ। সো এরকম ভাবে কাজকর্ম হবে, কিন্তু আমরা এটা দেখবো অবশ্যই, এত হ্যাঙ্গাম আমরা এত ঝামেলা পোয়াবো না। আমরা এখন বড় হয়ে গেছে, এসব লেখা ছোটবেলায় লেখা হতো, এসব এখন ছোট। আমরা একদম ভিএস কোডে চলে আসবো। ভিএস কোডে এসে প্রথমে আমাদের এই সার্ভারটা যে রান হচ্ছে তারটা সেটাকে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে লাইভ সার্ভার। আচ্ছা, আমার তো ডাউনলোড করা ছিল, কিন্তু কোনটা লাইভ সার্ভার, এটাই তো 64.6 মিলিয়ন। আচ্ছা, এটা এই যে আমার ডাউনলোড করা আছে, দেখে নাও সবাই ছবিটা। লিঙ্ক শেয়ার করা যায় কি? আচ্ছা, কপি এক্সটেনশন আইডি, আচ্ছা ঠিক আছে, সব করতে পার, লাইভ সার্ভার লিখলে এটাই পেয়ে যাবে। 64 পয়েন্ট সামথিং মিলিয়ন ডাউনলোড করা আছে, এটা দেখে নেবে লাইভ সার্ভার এটা। আর একটা হয় যেটা সব থেকে সুন্দর, এটা হচ্ছে ক্রিটিয়ার। এটাও ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড করা আছে। এটি এটি করার জন্য খুব সুবিধাজনক বিষয়, তার কারণ হচ্ছে যখন তুমি এটার উপর লিখবে, তোমার অটোমেটিক্যালি ওরা সেই ফরম্যাট সাজিয়ে দেবে, ঠিক আছে? তোমার কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি ওরাই সাজিয়ে দেবে, ঠিক আছে? এই দুটো জিনিস তোমাদের ইনস্টল করে নিতে হবে। তারপরে আমরা লেখায় চলে আসবো। লেখায় গিয়ে ফাইল, নিউ ফাইল, আমরা এখানে নাম দিচ্ছি, সাপোজ ভাবো HTML প্রজেক্ট, HTML প্রজেক্ট। ওকে, আমি ডেস্কটপে এটাকে সেভ করছি, ক্রিয়েট ফাইল। ওকে, চলে এসছে। এবার এখানে ফাইলে গিয়ে, ওপেন ফাইলে গিয়ে ডেস্কটপে, ডেস্কটপে ফাইলটা এত, ও বাবা, ফাইল হয়েছে না, সরি সরি, ফোল্ডার, ফোল্ডার করতে হবে। ফোল্ডারটা আমাদের এখানে ক্রিয়েট করে, এখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, লিখছি যে HTML প্রজেক্ট। এবার এখানে গিয়ে ওপেন ফোল্ডার দিয়ে HTML প্রজেক্ট, সিলেক্ট ফোল্ডার, চলে এসছে আমাদের HTML প্রজেক্ট।
ক্রিয়েট হয়ে গেছে। এইবার এই HTML প্রজেক্টের ভেতরে আমরা একটা ফাইল করছি, যেখানে আমরা নাম দিচ্ছি index.html। চলে এলো। এবার একটা মহা জিনিস দেখো, এই যে ওখানে অত কিছু লিখতে হচ্ছিল, বডি ফডি হ্যানা ত্যানা, এখানে দেখো একটা এটাকে বলা হয় অ্যামিট অ্যাব্রিভিয়েশন। এই যে লেখা দেখাচ্ছে এখানে অ্যামিট অ্যাব্রিভিয়েশন। জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করো, পুরো কোডের একটা ফরম্যাট তোমাকে দিয়ে দেবে। এটাই হচ্ছে ভিএস কোডে লেখার তোমার সুবিধা। আর ওই সব জায়গায় হুড় হুড় করে লিখেই যেতে হবে, লিখে যেতে হবে। আচ্ছা, এবার আমরা ছোট ছোট করে টপিকে আসবো। টপিক নাম্বার 1, কেন আমরা, দাঁড়া এক মিনিট, জাস্ট এক মিনিট। টপিক নাম্বার 1, আমরা কেন এই ফাইলটার নাম index.html রাখলাম। মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বেসিক্যালি তুমি আহ, তোমার কলেজে শেখো, তুমি তোমার যে কোনো ইউটিউব ভিডিও দেখো বা যাই দেখো না কেন, দেখবে সবাই কিন্তু প্রথম পেজটার নাম index.html। সবাই, তুমি, সবাই বলতে ধরো তুমি কোনো ওয়েবসাইট, তোমাদের বিদ্যাসাগর কলেজে তুমি ওয়েবসাইট খোলো, খুলে যদি কোনোদিনও তার কোডিং বা মানে ল্যাঙ্গুয়েজ ব্যাকএন্ডের কাজ তুমি গিয়ে যদি দেখতে পারো, দেখবে ওই ফাইলটাও index.html দিয়ে সেভ করা আছে। ওই ফাইলটাও কেন করা আছে, তার কারণ আছে, তার কারণ আছে। তোমরা এসইও, এটার টার্ম কখনো শুনেছো? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যারা ইউটিউবে ভিডিও ভিডিও বানায়, তারা দেখবে এই কথাটা বলে, যে ওই যে বলে না যে তুমি তোমার চ্যানেল কিভাবে গ্রো করবে, তোমার চ্যানেলে কত ভিউজ আসবে, এইসব ভিডিও দেখলে দেখবে কোনো সময় তারা বলে যে তোমার ইউটিউবে তুমি যে ভিডিও আপলোড করছো তার জন্য এসইও একদম স্ট্রং হয়। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে খুব সহজ ভাষায় বলতে গেলে এমন কিছু কথা বা এমন কিছু ওয়ার্ডস, যেটা তুমি যখন মানে অন্য কেউ সার্চ করছে, সেই কথাগুলো খুব তাড়াতাড়ি আসছে। ধরো তুমি আজকে লিখছো হাউ টু হাউ টু কুক, তো এখানে হয়তো প্রথমে একটা কারোর একটা ইংলিশে ভিডিও আসে, মানে ইংলিশ ইউটিউব চ্যানেল ভিডিও, তো তার ভিডিও প্রথমে এলো কেন? কারণ তার ভিডিওর এসইও খুব ভালো। কেন ভালো? সে হয়তো তার ওই ভিডিওটার এমন একটা, মানে কি বলে ওটাকে, ডেসক্রিপশন না, ডেসক্রিপশন কি বলে ওটাকে, মানে ভিডিও যে টাইটেলটা লেখে, সেই টাইটেলটা বেশিরভাগ মানুষ সবসময় এটা লিখেই সার্চ করে। বেশিরভাগ মানুষ এইটা লিখেই সার্চ করে বলে এইটা খুব ভালো, এর এসইও আছে। বলবো দেখবে এই 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 হ্যাশট্যাগটা দে, এই হ্যাশট্যাগটা দিলে এটার ভালো ভিউজ পাবে। কেন বলে? তার কারণ ওই হ্যাশট্যাগটার ক্ষমতা হচ্ছে ওইটা তোমার ওই ভিডিওটাকে প্রমোট করার জন্য। কারণ তোমার ওই ভিডিওটা ওই রিলেটেড জিনিস, মানে ওই হ্যাশট্যাগটা এই জিনিসটাকে ডিটারমাইন করে। তো এসইও মানে হচ্ছে যে তুমি যে জিনিসটা ছাড়ছো বা যে জিনিসটা করছো, সেই জিনিসটার অপটিমাইজেশন কিরকম হবে। তো সার্চ ইঞ্জিন মানে কি? আমরা সার্চ ইঞ্জিন কাকে বলি? আমরা সার্চ ইঞ্জিন বলি গুগলকে। আমরা কোনো কিছু যখন গিয়ে গুগলে সার্চ করি, যেখানে আমরা কিছু সার্চ করে তার সমস্ত আইডেন্টিফাইড যেটুকু ইনফরমেশন আমার নেওয়ার দরকার, সেই জিনিসটাকে আমরা ইঞ্জিন বলি। আর যে জায়গায় গিয়ে সার্চ করে এটাকে পাওয়া যায়, এটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন। তেমনি গুগল একটা সার্চ ইঞ্জিন। স্যার ক্রোম কি একটা সার্চ ইঞ্জিন? না ভাই, ক্রোম সার্চ ইঞ্জিন নয়। ক্রোম আলাদা করে তৈরি করা হয়েছিল পরে। গুগল ইজ সার্চ ইঞ্জিন, গুগলে তুমি চাইলে কি তাই চলবে, স্যার ক্রোমে লিখলেও তো আসে। হ্যাঁ, ক্রোমে লিখলে আসে, কিন্তু ক্রোমটা গুগলের সাব, মানে পরে সাব হিসেবে এসে। ক্রোমটাকে আমরা সার্চ ইঞ্জিন বলবো, গুগলটাকে সার্চ ইঞ্জিন বলবো। এটা নিয়ে অনেক মানে ঝামেলা বিতর্ক হয়, সেজন্য আমি বললাম। তারপর তোমরা দেখো না, এই যে মাইক্রোসফট এজ আছে, তারপরে তোমাদের সেই আগে সেকার দিনে ইউজ হতো যে ওপেরা মিনি, তারপরে সেই কি সব মজিলা ফায়ারফক্স যাই হোক সেসব হলো। তো এই সার্চ ইঞ্জিন মানে কি? মানে তুমি যেইটা লিখে, যেই জিনিসটা তুমি লিখছো, সেই লেখাটার এমন এক একটা শব্দ, ধরো আমি সাপোজ ভাবো, তোমাদের কি করে বলি, ধরো আমি লিখছি এটা সাপোজ বিরাট কোহলি ইমেজ, ঠিক আছে, বিরাট কোহলি ইমেজ। এবার ধরো আমি একটা ওয়েবসাইট বানিয়েছি যেখানে এরকম 4K ছবি দিয়েছি। ধরো আরো কেউ একজন, আরো 10 জন এরকম ছবি আপলোড করে, মানে ওই ওরকম নিজস্ব ওয়েবসাইট আছে। কিন্তু তুমি যখন লিখছো বিরাট কোহলি ইমেজেস,
আমারটাই সবার আগে আসছে। কেন আমারটা আগে? সবাই তো স্যার ওই লিখেছে। কেউ হয়তো লিখেছে যে বিরাট ইমেজেস, কেউ লিখেছে ইমেজেস অফ বিরাট, কেউ লিখেছে 50 ইমেজেস অফ বিরাট। তো কিন্তু মানুষের চাহিদাটা কি? মানুষ লিখছে যে বিরাট কোহলি ইমেজ, কিন্তু আমিও সেরকমই আমার ক্যাপশন লিখেছি যে বিরাট কোহলি ইমেজ। সেই জন্য আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ওদের তুলনায় একটু ভালো। ওরা যে পাবে না অন্যগুলো তা নয়, ভালো, কিন্তু ওটা আমারটা সবার প্রথমে প্রেফারেন্স লিস্টে এসছে। এবং আমি হয়তো ভালো কন্টেন্ট দিয়েছি, সেই জন্য আমারটা আরো বেশি প্রমোট করেছে। যদি আমার কন্টেন্ট ভালো না হতো তাহলে আমারটা যেতই না, হয়তো অন্য কারোরটাই যেত। কিন্তু আমার কন্টেন্টটা আগে গেছে, তার কারণ আমারটাও কন্টেন্টও ভালো, এবং আমার ওই যে এসিও গুলো আমি সেট করেছিলাম সেটাও খুব ভালো, যেন খুব ভালো অপটিমাইজ হয়েছে। এইবার গল্প হচ্ছে এইখানের গল্প কি, তোমরা ধরো ভাবো, আহ আচ্ছা আমি তোমাদের বলছি, ভাবো তুমি তোমার একটা কলেজের ওয়েবসাইট বানাচ্ছ, ঠিক আছে? এটা তোমার কলেজের ওয়েবসাইটের, এটাকে বলা হয় রুট ডাইরেক্টর, মানে এটা তোমার রুট ফাইল, যার মধ্যে এরকম অনেক ফাইল আছে। ধরো এইটা তোমার সেই ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক? এর ভেতরেই ধরো আরেকটা স্টাইল ডট সিএসএস বলে একটা ফাইল আছে। এর ভেতরেই ধরো তোমার পি ডট জেএস বলে একটা ফাইল আছে। ধরো এবার কোন রকম তোমার একটা স্টুডেন্ট আজকে মানে ছেড়ে পালিয়েছে, কলেজ ছেড়ে পালিয়েছে, তা তার ডেটা তো ডিলিট করতে হবে। তার ডেটা ডিলিট করতে গিয়ে তুমি আরো 10টা ডেটা উড়িয়ে দিয়েছো। আরে বাবা, 10টা ডেটা ওরা, 15টা ডেটা ওরা, কোনোদিনও কি এই ফরম্যাটের ডেটা উড়ে যায়? তোমরা কখনো হোয়াটসঅ্যাপে দেখেছো হোয়াটসঅ্যাপে আপডেট এসছে তো তোমার ডেটা উড়ে গেছে? কোনোদিনও হয় না, কোনোদিনও সম্ভবও নয়, এটা এটা কোনোদিনও পসিবল না। তো সেই জন্য কি করা হয়, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কাজ হচ্ছে, প্রথম নাম্বার, যেটা লিখলে তোমার এসিওটা খুব স্ট্রং হয়। মানে ধরো তুমি তোমার আজকে কলেজের একটা ওয়েবসাইট তৈরি করেছো, ধরো কেউ একজন সার্চ করছে টপ 10 কলেজেস, ঠিক আছে? যেখানে তার তার মধ্যে তোমার নামটা আসছে না, তোমার কলেজের নামটা আসছে না, কেন আসছে না? হয়তো তার হয়তো তোমার তার নাম দেখাচ্ছে না, মানে 10টার মধ্যে তোমার নাম নেই। কেন নেই? তার কারণ হচ্ছে কোনোভাবে যখন এই যে সার্চ ইঞ্জিন প্রথমে যাকে সার্চ করার চেষ্টা করছে, সেই সার্চ করার জায়গায় তোমাকে সার্চ করতে পারছে না। কেন পারছে না স্যার? প্রথম কথা, আমি আর একটা টপিক বলি, আমরা যখন এইচটিএমএল ফাইল তৈরি করব, সেই এইচটিএমএল এর ফাইলের মধ্যেই আমরা এই ফাইলটা, এই যে স্টাইল ডট সিএসএস, এই এই এটা, এগুলোকে সব ঢুকিয়ে রাখবো। মানে এমন আলাদা করে সিএসএস রান করাতে হবে, তোমার আলাদা করে জাভাস্ক্রিপ্ট রান করাতে হবে। তুমি এইচটিএমএল রান করবে, ওই এইচটিএমএল এর রানের সাথে সাথে ওরাও রান করবে, ওদেরকেও রান করতে হবে। মানে এর সাথে লিঙ্ক করাবো আমরা। সে লিঙ্কের বিষয়ে আমরা পরে বলবো, কিন্তু আমরা লিঙ্ক করে রাখবো। এইবার তুমি এই রুট ফাইলটা, মানে এই যে রুট ফাইলটা আছে এর নাম হয়তো তুমি ইন্ডেক্স ডট এইচটিএমএল রাখোনি, অন্য কিছু রেখেছো, কিন্তু তোমার ওইখানে যে 10টা কলেজ দেখাচ্ছিল তারা সবাই কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল রেখেছে। তো তাদের, তার জন্য তাদের নামটা এসছে। তাই জন্য এটা কি, মানে এটা হয়ে আসছে বলতে কি, তোমাদের বললাম না যে এই জিনিসটা হয়ে আস্তে আস্তে এমন হয়ে গেছে, এটাই একটা এমন হট ওয়ার্ডস হয়ে গেছে, তুমি যদি এখন অন্য কিছু সেভ করতেই পারো না, কোনো ব্যাপার না, তোমার ইচ্ছা, তোমার মর্জি, কিন্তু কি হবে তাতে, এসিওটা তোমাকে পাবে না। হয়তো তুমি তুমি তো এই জিনিসটা বোঝো, ধরো তুমি আজকে কলকাতায় ঘুরতে গিয়ে কলকাতায় কিছু ছবি টবি তুলে তুমি লিখেছো হ্যাশট্যাগ কলকাতা ডায়েরিস, দেখাচ্ছে তুমি ওইটা হ্যাশট্যাগ দেওয়ার সময় দেখাচ্ছে কলকাতা ডায়েরিস, আর হচ্ছে 1 মিলিয়ন এরকম ইয়ে হয়ে তার তার ইয়ে বেরিয়েছে ওই হ্যাশট্যাগে। তুমি লিখছে নবদ্বীপ ডায়েরি, হয়তো হয়েছে 1000টা। তার কারণ কি, নবদ্বীপ নিয়ে কাজকর্ম কম হয়েছে, কলকাতা নিয়ে কাজকর্ম বেশি হয়েছে, স্বাভাবিক। সেই জন্য এতদিন ধরে যত ওয়েবসাইট আছে তার হয়তো রুট ফাইলের নাম এতদিন ধরে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাই না? এটার তো মানে এটার উপর কাজ হয়েছে, এই নামটার উপর কাজ হয়েছে বেশি, তা সেখানে তুমি আলাদা নাম করেছো, তো তোমার নামটা একটু কম।
তোমার নামটা হয়তো একবার এসছে। তো এই জন্য বলা হয় যে তুমি তোমার যে ফাইলের নাম ক্রিয়েট করবে তার প্রথম যে বেস ফাইলটা হবে তার নাম দেওয়া হবে index.html। ওকে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে না? ওকে সবাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলো এবার আমরা এখানে ফিরি। আমাদের স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছ, যে স্ক্রিনের লেখাটির মধ্যে প্রথমে তোমাদের যে জিনিসটা বললাম, এই যে এমিট করা, মানে এমিট অ্যাব্রিভিয়েশন মানে কিছুই না। আরে 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 আরে, কি ওটা? তোমরা কি স্ক্রিনে স্ক্রল করা গুলো দেখতে পাচ্ছ না? এটা মনে হয় স্টপ হয়ে যাচ্ছে। না, স্টপ হয়নি, হচ্ছে তো। কি বলছে দাঁড়া একটু দেখি কি বলছে। ইগনোর স্টপ পর্যন্ত। আচ্ছা, ধরো সাপোজ আমি এটা ডিলিট করছি, একবার বলছি। আমরা কি করব, সবাই দেখবে কিবোর্ডের ওয়ানের উপরে একটা এক্সপ্লেনেটরি সাইন থাকে। এইটাকে বলা হয় এমিট এব্রিভিয়েশন। এইটার কাজ হচ্ছে তুমি যখন এটা এখানে পাবে, তুমি যে এটাকে এন্টার মারবে, ও একটা বাই ডিফল্ট পুরো কোডের পুরো স্ট্রাকচার তৈরি করে দেবে। মানে তোমাকে খানিকক্ষণ আগে যে আমি হেড লিখছিলাম, বডি লিখছিলাম, ওসবের কোনো দরকার নেই। ওরা অটোমেটিক্যালি জেনারেট করে দেবে। ঠিক আছে? এখন বর্তমানে তোমার ফেজ অনুযায়ী এই দুটো লাইনের কোনো দরকার নেই। তো এই দুটো লাইন আমি আপাতত ডিলিটই করে দিচ্ছি। শুধু জাস্ট আমি একটা ছোট্ট কথা জাস্ট বলে বেরিয়ে যাবো। দেখো এখানে কি লেখা রয়েছে, মেটা ক্যার সেট ইউটিএফ এইট। এই ইউটিএফ-8 সম্পর্কিত একটু বলবো। আচ্ছা, তোমরা ইউটিএফ-8 সম্পর্কে, ইউটিএফ কথাটার সঙ্গে পরিচিত? ইউটিএফ-8, ইউটিএফ-32 আগের বছর পড়েছিলে তোমরা আগের সেমিস্টারে? কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি। ইউটিএফ-8 বা ইউটিএফ-32 অনেক জায়গায় লেখা থাকে, এটার মানেটা কি? আচ্ছা, তোমরা সি প্রোগ্রামিং এ করার সময় অ্যাস্কি ভ্যালু শুনলে, অ্যাস্কি ভ্যালু, স্যার অ্যাস্কি ভ্যালুর তো 128 খানা ক্যারেক্টার নেয়, 7 বিটে হয়, ওরা ওখানে এই এই হিসেবে ফরম্যাটটা হয়। হ্যাঁ, তোমরা আরো একটা নাম শুনেছিলে, এটাকে বলা হয় ইউনিকোড। এই ইউনিকোডের মধ্যে এর একটা ভার্সন হচ্ছে ইউটিএফ-8, কিন্তু এর ভেতরে যা সমস্ত কাজ হয় ইউনিকোডে, এটা মনে রাখবে। এবার এইটুকু লেখার কোনো দরকার নেই, আমি লেখাটাকে ডিলিট করে দিচ্ছি, এইটুকু লেখার আপাতত দরকার নেই। চলো এইবার আসি প্রথম গল্প। এই যে এখানে দুটো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে প্রথমে লেখা রয়েছে ডক টাইপ এইচটিএমএল। এই ডক টাইপ লেখাটা আশা করি তোমরা যারা আগে 12 লেভেলে এইচটিএমএল শিখেছিলে তারা এটা মোটামুটি শেখোনি। এটা মানে কি স্যার? এটা মানে কিচ্ছু না, দিস আর ডকুমেন্ট টাইপ অফ এইচটিএমএল। এটা মানে বোঝায় তুমি যে এইচটিএমএলটা লিখবে এখন, তার ভার্সন হচ্ছে 5। সিম্পলি তার ভার্সন হচ্ছে 5, আর কিচ্ছু না। ঠিক আছে? এই জন্য ওখানে প্রথমে ডক টাইপ এইচটিএমএল এসছে। এবার সবাইকে একটু বলি লেভেল ওয়াইজ বুঝতে, মানে কোনটা স্টার্টিং লেভেল কোনটা এন্ড লেভেল। যেমন ভাবো, এই এটা তোমার স্টার্টিং হলো, তুমি যত এইচটিএমএল এ ফাইলে লেখো না কেন, তার স্টার্টিং এ তোমাকে এইটাই লিখতে হবে, ডক টাইপ এইচটিএমএল, যার আগে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট হবে এবং এন্ডে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট হবে। আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটই বলবো। অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রথমে একটা লেস দেন, পরেরটা গ্রেটার দেন, বা এরকম কোনো পার্সপেক্টিভ ওয়ে নেই। লেস দেন আর ওটাকে গ্রেটার দেন বলতেই পারো, কিন্তু লেস দেন গ্রেটার দেন বলবে না, বলবে ইজ অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ওপেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট। ওকে না? ক্লিয়ার? আচ্ছা দেখো, প্রথমে আমরা এইচটিএমএল দিয়ে স্টার্ট করেছিলাম, একদম এইচটিএমএলটা গিয়ে লাস্টে এন্ড করেছি। কিভাবে বুঝলাম এখানে এন্ড করেছি? এইচটিএমএল লিখেছি বলে না, এটাও অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভেতরে লিখেছি, কিন্তু এখানে একটা আমরা এই সিম্বল ইউজ করেছি, মানে ওই ব্যাক স্ল্যাশ টাইপের। এইটা মানে বোঝানো হয় আমার এইচটিএমএল এর প্রথমে যে লেখাটা যে স্টার্ট করেছিলাম তার এন্ড পোর্শন হচ্ছে এইটা। ক্লিয়ার? এরপরে বলেছে যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইংলিশে লেখো না লেখো ব্যাপার একই, মানে এখানে বলতে চাইছে আমরা এইচটিএমএল ইংলিশের ল্যাঙ্গুয়েজ যেটা ফলো করব এটা প্রপারলি ইংলিশ হবে। লিখে দিতে পারো, কোনো হাতি ঘোড়া মাথা ব্যাংক কিছু না। মেন ইম্পর্টেন্ট জিনিস দ্যাট ইজ হেড। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো এইখানে একটা ছোট্ট অ্যারো মতো দেখতে পাচ্ছ তো, এই দেখো একটা ছোট লাইন মতো দেখাচ্ছে, বলছে যে এই হেডের লাইনটা যদি তোমার এটা হেড স্টার্ট হয়, হেড এন্ড হয়েছে এইখানে। তুমি হেডের ভেতরে কিচ্ছু লেখো, হ্যাঁ হেডের ভেতরে কিছু লেখেনি ঠিকই,
আমরা হেডের ভেতরে লেখা শিখবো, এবং এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, তোমাদের তো বা ছোটবেলায় শিখিয়ে দিয়েছে হেডে অনেক কিছু লিখতে পারো। হ্যাঁ, হেডে লেখা দেখাচ্ছি আমি। তো লিখছি মাই ফার্স্ট প্রজেক্ট, ওকে না, এটা লিখলাম। আচ্ছা, এটাকে সেভ করবে, এর ওপরে রাইট ক্লিক করবে, তো দেখো এখানে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার টিপবে, ডোন্ট শো এগেইন। আচ্ছা, ডোন্ট শো এগেইন, আচ্ছা ওরা চলে এসেছে সার্ভারে। আর সার্ভারের মজার জিনিসটা দেখো, এবার উপরে এবার কি লেখা এসছে, এই দেখো হেডে যেটা লিখেছিলে সেটা এখানে চলে এসছে, খুব ভালো কথা। এইবার উপরে এই লেখাটা দেখো, ট্যাবটার দিকে খেয়াল করো। ট্যাব ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে অনেক কিছু শেখাবে। দেখো কি লেখা রয়েছে, 127.0.0.1 দিয়ে দুটো কোলন দিয়ে 5500, ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এরপরে এখানে যারা আছে সবাই কম্পিউটার সায়েন্স পড়বে, তোমাদের এরপরে শেখানোই হবে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। যে কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইপি অ্যাড্রেস। কি? আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা কি স্যার? এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে তুমি যখন এই যে ওয়েবের উপর ইউজ করছো, সেই ওয়েবের উপর তোমার জন্য স্পেসিফিক্যালি একটা এরকম রুট করে দেওয়া হয়। মানে তুমি আজকে আমাকে কল করছো, তো আমাকে কল করার জন্য তুমি যে ফোনটা করছো আমার জন্য, তার জন্য কি আমার একটা স্পেসিফিক ফোন নাম্বার আছে। তো তোমাকেও একটা এরকম স্পেসিফিক রুট দেওয়া হবে, তুমি যখন কল করছো বা যাই করছো, তোমার ওই মেসেজটা পার্টিকুলারলি ওই রুট দিয়ে তুমি ওই রিসিভার সাইটে পৌঁছবে। সো দ্যাটস ওয়াই আইপি অ্যাড্রেস কি করে, তুমি যে মেসেজটা পাঠাবে সেটা তো ওই রুট ফলো করে যাবেই, এবং তার সাথে সে কিছু প্রোটোকল মেনটেন করবে। প্রোটোকল মানে ইন্টারনেট প্রোটোকল মেনটেন করবে। প্রোটোকল ইজ আ সেট অফ রুলস, মানে তোমার কিছু রুলস বা ইনস্ট্রাকশন আগে থেকে ইন্টারনেট সেট করে দিয়েছে, যেটা তোমার মেসেজটা ফলো করবে। যেমন তুমি যারা কলেজে ভর্তি হয়েছে বা আগে কলেজে যারা ভর্তি হলে, তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, মনে করে দেখো অ্যান্টি র্যাগিং একটা ফর্ম ফিল আপ করতে হয়। তুমি কোনোদিনও পড়েই দেখো এর মধ্যে কি আছে। অ্যাকচুয়ালি এটা একটা ধরো বেসিক রুলস, তোমাকে এটা করতে হয়। হ্যাঁ, এটা অনেক কাজকর্ম আছে, সেসব কাজকর্ম আমার জেনে লাভ নেই, আমি এখানে বলি যেটা, তোমাকে এটা ফর্ম ফিল করতে হয়। এই অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল করার কারণটা কি? তো অনেক সময় দেখবে তুমি কোনো অ্যাপে কাজকর্ম করছো, দেখবে অ্যাপ ওই লেখাগুলো স্ক্রল করে একটা মানে চেক বক্স থাকে, চেক বক্সে রাইট ক্লিক করতে হয়, বলে যে তুমি ওই সমস্ত ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন ফলো করেছো, না এবার পরের স্টেপে যাও। এটার মানেটা হচ্ছে ওরা তোমাকে কিছু গাইডলাইন দিয়ে দেয়, যে গাইডলাইনটা তোমাকে ফলো করতে হবে। তো সেম ভাবে তুমি কাউকে ডেটা পাঠাবে, তুমি কাউকে ডেটা সেন্ড করতে চাইছো, তোমার ডেটাটা ইলিগাল ওয়েতে যাবে না তোমার ডেটা লিগাল ওয়েতে যাবে। তো সেই জন্য ইন্টারনেটের কিছু স্পেসিফিক এরকম গাইডলাইন থাকে, যেইটা তোমার ওই মেসেজটা ফলো করবে। ঠিক আছে? তো সেইটাই এই প্রোটোকলকে মেনটেন করতে হয়। এইবার এখানে গল্প হচ্ছে, এই যে চারটে পার্টে লেখা হয়েছে, আমি তো এখন আইপি অ্যাড্রেস বলতো না, এটা বেশ ভেবে না, এটা তোমার একটা হচ্ছে ক্লাস সি এর অ্যাড্রেস, এবং তার সাথে সাথে এইটা হচ্ছে এই যে এই নাম্বারটা খুব ভালো করে মনে রাখো, 127.0.0.1, এইটা ডিনোটেট করছে, এইটা হচ্ছে একটা বাই ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস, যেটার উপর ফ্রিলি তুমি ওয়েবের উপর যা কাজ করতে পারো কাজ করতে পারো, যেটা তোমাকে ওই ভিজুয়াল স্টুডিও কোডের একটা যে লাইভ সার্ভার তুমি অন করছিলে, সে তোমাকে এটা প্রোভাইড করেছে। এবার তুমি বলবে স্যার এটা কেন, ওখানে তো অন্য নাম্বারও হতে পারতো। হ্যাঁ, হতে পারতো, কিন্তু সেইটা হয়তো অন্য কারোর জন্য ফিক্স করা আছে। যেটা অন্য কারোর জন্য ফিক্স করা আছে সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি ভাবো যে তোমার জন্য এটা ফিক্স করা হয়েছে। স্যার তাহলে এখানে 5500টা কি? আর 5500 বলতে গেলে বলতে হয় দিস ইজ আ সাবনেট মাস্ক, মানে এই আইপি অ্যাড্রেসটার উপর আমরা একটা মাস্ক অ্যাপ্লাই করেছি, যেটাকে সাবনেট মাস্ক বলে। কোনো দরকার নেই জানার, শুধু জেনে রাখো, যদি তোমাকে পরীক্ষালে কেউ বলে যে তুমি যে লাইভ সার্ভারটা অন করলে এখানে 127.0.0.1 কেন অন্য আসলো না, তোমার তখন একটাই উত্তর হবে, স্যার এই পার্টিকুলার আইপিটা আমাদের ফ্রিতে আমাদের এরকম লাইভ সার্ভারের উপর কাজ করতে দেয়, তাই আমরা এই নাম্বারটাকে ইউজ করি। অন্য নাম্বার ইউজ করতে পারি না, তার কারণ অন্য নাম্বারগুলো আগে থেকেই অন্য কারোর জন্য হয়তো ফিক্স করা আছে, সেই জন্য আমরা ইউজ করতে পারি। যাদের বাড়িতে ওয়াইফাই আছে, দেখবে তাদের ওয়াইফাই এর একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস আছে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, ধরো এই আমার এটা হয়তো আরএসআর সিট অন্য ট্যাবে,
এটাকে রান করাচ্ছি। দেখো এইবার যখন এটাকে রান করাচ্ছি, দেখো এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছ, 192.168.0.1। এই আইপি অ্যাড্রেস এই পৃথিবীতে তুমি আর কোথাও খুঁজে পাবে না। এইটা শুধু আমার এই মেশিনটার জন্যই রয়েছে। আমার বাড়িতে যে ওয়াইফাইটা আছে তার জন্য এটা স্পেসিফিক, এই নাম্বারটা 192.168.0.1। তুমি বলতে পারো যে স্যার আমার বাড়িটা 192.168 তো আছে, হ্যাঁ থাকতে পারে, কিন্তু পরেরটা হয়তো গিয়ে চেঞ্জ হয়ে গেছে। পরেরটা হয়তো 0.2, 1.3, 1.191, ওগুলো চেঞ্জ হয়ে গেছে, চেক করে দেখবে। কোনোদিনও এক হতে পারে না। ঠিক আছে, এইরকম স্পেসিফিক আইপি অ্যাড্রেস থেকে যেটার রুটে এর কাজই হবে, অন্য কোনো কাজ হবে না। আচ্ছা চলো, এসব বলে লাভ নেই, টপিকের বাইরে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, তো তুমি যেই নামে সেভ করেছিলে সেই নামটা দেখো একবারে একবারে কানেক্ট করে তুলে নিয়ে চলে আসছে index.html, যেখানে তুমি নাম দিয়েছো মাই ফার্স্ট প্রজেক্ট। মাই ফার্স্ট প্রজেক্ট চলে এসছে। চলো এবার বলবো স্যার টাইটেলের নামটা চেঞ্জ করবো। স্যার হ্যাঁ, টাইটেলের নাম চেঞ্জ করো, করো টাইটেলের নাম চেঞ্জ করো, ওয়েব পেজ লেখো। ওপেন উইথ লাইভ সার্ভার, একবার ডাইরেক্ট চলে যাবে। হ্যাঁ, এবার তুমি এখানে কি দেখো, এই যে ট্যাবের নামটা বদলে গেছে, দেখো ট্যাবের নামটা কি দেখাচ্ছে, ওয়েব পেজ দেখাচ্ছে। ওকে না? আর তোমার এখানে টাইটেল বারে এটা শো করছে বিকজ দিস ইজ ইয়োর ব্রাউজার লাইভ সার্ভার নেম। আর এই যে তোমার হেডে যেটা লিখে দিচ্ছে সেটা এখানে এসছে। তাহলে মোটামুটি হেড টাইটেল সম্পর্কে বুঝে গেছো। আচ্ছা স্যার কেন হেডের ভেতর টাইটেল লিখেছি, দিস ইজ আ বেসিক ফরমেশন, বেসিক রুলস। যেমন তুমি প্রথমে হ্যাজ ইনক্লুড stdio.io.h লেখো, তারপরে তুমি ইন্ট মেন দিয়ে সবকিছু লেখো। তো দিস ইজ আ প্রোটোকল, এই সিস্টেম তোমাকে ফলো করতে হবে। দিস ইজ ইয়োর হেড। আমরা হেডের ভেতর সাধারণত কিছু লিখি না, আমরা এখানে তোমাকে লিখে দেখালাম যে হ্যাঁ ওখানে লিখলেও কাজ করা যায়, কারণ যারা আগে শিখেছো তারা হেডের ভেতরে আগে লেখা শিখেছো, তাই জন্য আমি এটা বললাম। দিস ইজ আ লেভেল। আমরা বলি যে আমরা একটা ফলো করবো, একটা প্যাটার্নকে ফলো করবো, সেই প্যাটার্নটা হচ্ছে প্রথমে হেড হবে, প্রথমে এইচটিএমএল হবে, তারপরে হেড হবে। এই সরি স্যার, কিছু হয়নি। এই হেডের ভেতরে আমরা টাইটেল লিখবো, টাইটেলের পরে হেডটাকে ক্লোজ করবো, টাইটেলটা এর ভেতরে শেষ করে দেবো। ওকে না? দেন কাজ হবে বডিতে, যা কাজ হবে এবার বডির ভেতরে তুমি যা লিখবে এবার বডিতে। এইবার বডিতে লেখার জন্য আমরা একটা একটা করে জিনিস শিখবো, এবং সেইটা দিয়ে আমাদের কাজ শুরু হবে। এইবার বলো যে এইটুকুর মধ্যে কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। এইটুকু অবধি সবার বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। বাকিরা? অনিশ? অনিশ? অনিশ কি নেই নাকি? হ্যাঁ, অনিশ মানে ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, সবাই লাইক টাইক করছেন, আমার সবাই বুঝতে পেরেছে। আচ্ছা চলো, প্রথম গল্প আজকে যেটা আমরা শিখবো, যে ট্যাগস। হোয়াট আর ট্যাগস? ট্যাগস কাকে বলে? ট্যাগ বেসিক্যালি তোমার কিছু এলিমেন্টকে, তোমার কিছু কন্টেন্ট, তোমার যে কিছু কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে দেখানোর জন্য, সেই কন্টেন্টের কাজ ইউজ করার জন্য তোমার কিছু ট্যাগের দরকার হবে, এবং এই ট্যাগ গুলো দিয়ে তুমি একটা এলিমেন্ট তৈরি করতে পারবে। এই টার্ম গুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা টার্ম ধরে ধরে কেউই পড়োনি, আমি সেই জন্য বলছি টার্ম গুলোকে মনে রাখবে। আমি লিখে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি জাস্ট আজকে হালকা পালকাই করাবো, বেশি জোর জবরদস্তি অনেক রকম জিনিস একদিনে শেখালে মাথা হ্যাং করে যাবে। তো তোমাদের আমি প্রথম টু দা পয়েন্ট অল্প অল্প করে এগোবো, ঠিক আছে? আর বেসিক্যালি এই জিনিসগুলো কি হয় বলতো, খুবই সহজ, মানে ভীষণই সহজ, কিন্তু ওই যে চর্চা না করলে ভুলে যাবে। যেমন সি প্রোগ্রামিং ওইসবের থেকে এগুলো খুবই সহজ, কিন্তু এগুলো আবার একটু চর্চা না করলে ভুলে যাবে। তো আমি প্রত্যেকটা ক্লাসই তোমাদের এরকম লাইভ রেকর্ড করে রাখছি, আমি ইউটিউবে আপলোড করে দেবো, একটা প্লে লিস্ট বানিয়ে দেবো। প্রবলেম হলে ওখান থেকে দেখে দেখে পরপর পর তোমরা রিভিশনটা মেরে দেবে, তখন 2x 3x এ দেখে নিলে ঝামেলা মিটে যাবে। আচ্ছা, প্রথম কথা আমরা কি বললাম যে ট্যাগ ইউজ করবো। আমরা প্রথমে একটা ছোট্ট ট্যাগের ইউজ করছি, যেটাকে বলা হয় পি। দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ। এইখানে লেখার সব থেকে বড় অ্যাডভান্টেজ, তুমি পি লিখলে পি এর অটোমেটিক্যালি ক্লোজ চলে এলো, মানে নোটপ্যাডে লিখলে ওটাকেও লিখতে হতো, এখানে লিখবে অটোমেটিক্যালি চলে আসবে, কাজ শেষ। ওরা লিখছো পাইথন, হ্যাঁ পাইথন লিখে লাভ নেই, পাইথনে কাজ করবে না।
HTML stands for hyper আচ্ছা কি হবে দেখি, এবার রান করে দেখি, রান করে দেখি। এরকম yes, HTML stands for hypertext markup language, এর লেখাটা আমার এখানে চলে এসেছে। অনেক বিষয় আছে, ছোট্ট ছোট্ট করে আমরা বলবো। আমরা পি দিয়ে কি বুঝলাম? পি ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ। মানে আচ্ছা আমরা আগে অন্য জিনিস বলি যেটা এখন ইয়েতে বলি। আচ্ছা আমরা কন্টেন্ট কাকে বলি? কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার কন্টেন্ট। দিস পি, সরি, এই পিটা হচ্ছে তোমার একটা ট্যাগ, এটা হচ্ছে তোমার স্টার্টিং বা ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ। আর এই পুরোটাকে আমরা কি বলবো? এলিমেন্ট। কি বলবো? এলিমেন্ট। ওকে, তাহলে সোজা কথা এলিমেন্ট কি কি হতে পারে? এলিমেন্টের ভেতরে তোমার টেক্সট হতে পারে, বিভিন্ন রকম ইমেজেস হতে পারে, লিঙ্কস হতে পারে, আমরা শিখবো সব আস্তে আস্তে, ঠিক আছে? আর ট্যাগও বিভিন্ন রকম হয়, যেমন এটা প্যারাগ্রাফ বোঝানোর জন্য প্যারাগ্রাফ ইউজ করা হচ্ছে, তেমনি আমরা হাইলাইটেড টেক্সট দেখবো, অনেক কিছু দেখবো, ট্যাগের ছড়াছড়ি আছে, ট্যাগ আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা এইবার তোমাদের একটা ছোট্ট করে একটা জিনিস বলি যে আম, এটা বলতে গেলে আর একটা জিনিস বলি, এই যে তুমি এখানে যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ যে এটা ছিল, এটার আরো একটা কথা আছে, এটাকে তোমার রুট এলিমেন্টও বলা হয়। এইটা হচ্ছে তোমার যে তুমি যে এইচটিএমএল ফাইলটা লিখবে তার রুট এলিমেন্ট হচ্ছে এইটা। কি এলিমেন্ট এটা? রুট এলিমেন্ট। আর একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট কথা, ভীষণ, তুমি আহ, আমি কোনো একটা বইয়ে দেখেছিলাম, ধরো তুমি টাইটেলে কি লিখছো, টাইটেল ইজ তোমার ওয়েব পেজের টাইটেল কি হবে, কিন্তু তুমি হেডে কি লিখবে, হেডটা কি অ্যাকচুয়ালি ডিটারমাইন করে? হেড হচ্ছে প্যারেন্ট অফ মেটাডেটা টাইপস। আচ্ছা মেটাডেটা কি? এবার হচ্ছে স্যার মেটাডেটা কি? আচ্ছা মেটাডেটা বলার আগে আমি তোমাদের একটা ছোট করে লিখে আমি এটা বলেই দিই, ঝামেলা করতে হবে। আচ্ছা স্ক্রিনটা তো শেয়ার হয়, লেখা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হুম। বুঝছো? Okay. আমাদের প্রথম গল্প হচ্ছে আমরা কি লিখি, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল তারপরে লিখি হচ্ছে হেড, তারপর লিখি টাইটেল, টিআই, লিখছি ওয়েব পেজ, হেড ক্লোজ করতে হবে, বডি, তারপর লিখছি পি দিয়ে,
এই হলো তোমার গল্প। আচ্ছা, প্রথম গল্প কি বলছে? এ বলছে তোমার এইচটিএমএলটা কোন ভার্সনে। অবভিয়াসলি তোমার এটা ইন্ডিকেট করা হয় দিস ইজ আ HTML5। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এ কি বলে? এ বলে হচ্ছে রুট এলিমেন্ট, দিস ইজ আ রুট এলিমেন্ট। আরো একটা কথা হয় যেটাকে বলা হয় প্যারেন্ট অফ, এরকম হচ্ছে লিখেছে প্যারেন্ট অফ অল HTML, ঠিক আছে? আর হেড হচ্ছে প্যারেন্ট অফ মেটাডেটা ট্যাগস, ট্যাগ না টাইপস, ট্যাগস। আর এটা তোমার টাইটেল অফ দ্য ওয়েব পেজ হলো। আর এটা হচ্ছে প্যারেন্ট অফ প্যারেন্ট অফ প্যারেন্ট অফ কন্টেইন ট্যাগস। এটা তোমার প্যারাগ্রাফ ট্যাগে লিখে রাখো, পরে আবার ইন ডিটেলস বলবো। প্যারাগ্রাফ ট্যাগস, আর এগুলোতে এটা ইন পার্ট, আর তো বলে লাভ নেই। আচ্ছা, কি কি গল্প হলো? আচ্ছা, এইটা হচ্ছে তোমার HTML এর ভার্সন বুঝেছো। দিস ইজ আ রুট এলিমেন্ট অফ প্যারেন্ট অফ অল HTML ট্যাগস। আচ্ছা, প্যারেন্ট অফ বলতে মানে ভাবো তুমি যে HTML টা লিখছো, তুমি কি সবসময় একই বিষয় HTML এর কোড লিখবে? তুমি আজকে এখন ধরো তুমি একটা কলেজের কিছু ওয়েবসাইট বানাবে, তার হিসাবে লিখবে। তুমি ধরো আজকে ব্যাংকের বানাচ্ছো, তুমি ধরো আজকে তোমার ফুড শপের লিখছো। আরে মোদ্দা কথা, জিনিস তো চেঞ্জ হচ্ছে, সুতরাং যখন যেটা করছো সেটাই তোমার প্যারেন্ট। তো বেসিক্যালি বলা হয় যে তুমি যখন HTML ল্যাঙ্গুয়েজ এই যে ইএন দিয়ে এটা ডিফাইন করলে, এই ডিফাইনের হিসাবে বলা হয় যে দিস ইজ আ রুট এলিমেন্ট, মানে এটা তোমার সবার প্রথমের জিনিস, যার বেসিসে তুমি এবার কাজ শুরু করো। কি বলছে? প্যারেন্ট অফ অল HTML ট্যাগস, মানে যত তুমি HTML ট্যাগ লিখবে তার প্যারেন্ট হচ্ছে এটা। এবার হেড কি বলছে? হেড হচ্ছে প্যারেন্ট অফ মেটা ডেটা ট্যাগ। এইটার আবার গল্প হচ্ছে স্যার, মেটা ডেটা কি? মেটা ডেটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, মানে আমাদের ডিবিএমএস এর যে টার্ম হয় সেখানে বলা হয় মেটা ডেটা ইজ আ ডেটা অ্যাবাউট ডেটা। কিরকম বিষয় ভাবো, এই ধরো তোমরা আমার কাছে পড়ো, আহ, না এটা, আচ্ছা ভাবো তুমি দোকানে ফ্রিজ কিনতে যাচ্ছ। তুমি ফ্রিজ কিনতে গিয়ে ধরো তো মার্কেটে কি এক রকমের ফ্রিজ আছে? অনেক রকমের ফ্রিজ আছে। তুমি ধরো হায়ারের দেখেছো, তারপরে আমাদের এলজি ধরো, স্যামসাং ধরো, এতগুলো ভেরিয়েন্টের আছে। এটা তোমার কাছে একটা ইনফরমেশন যে এতগুলো টাইপ অফ ডেটা আছে, যে এরকম এরকম হয়। এইবার তুমি এলজিতে গেছো, আরে এলজিতে গিয়ে এলজির 10-12খানা মডেল। তাহলে এটা কি হলো, তোমার একটা ডেটা হচ্ছে এলজি, তার ভেতরে আবার কিছু ইনফরমেশন তুমি পাচ্ছ, এলজির অনেকগুলো পার্ট মানে মডেল দেখতে পাচ্ছ, সেটা আবার ডেটার ডেটা, তাই জন্য সেটাকে বলা হয় মেটা ডেটা। তাই হেড কি হচ্ছে? প্যারেন্ট অফ মেটা ডেটা ট্যাগস। মানে তুমি প্যারেন্ট হিসেবে যদি এইচটিএমএল কে ধরো, তাহলে এইচটিএমএল এর ভেতরেও আবার তুমি কিছু ডেটা পাবে, সেটা হচ্ছে হেড। হেড হচ্ছে প্যারেন্ট অফ মেটা ডেটা ট্যাগস। তারপর তোমার টাইটেল, টাইটেল অফ হচ্ছে, আর বডিতে আমি বললাম যত তোমার কাজ কর্ম মানে যা ইচ্ছে তোমার মনে যা চাইবে সব কিছু তুমি করে বডিতে। তো বডি ইজ আ প্যারেন্ট অফ কন্টেন্ট ট্যাগস। তুমি যে কন্টেন্টটা ক্রিয়েট করবে তার প্যারেন্ট হচ্ছে এটা। আর ওটা তো প্যারাগ্রাফ ট্যাগ, ওগুলো আস্তে আস্তে শিখবে। ওকে না? এইটুকু অবধি একদম পুরো সব ঠিক আছে? এই ওভারভিউটা বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। ওকে ওকে ওকে, স্যার। ঠিক আছে। আর একটা বিষয় তোমাদের তোমাদের এই জিনিসটা টাচ করতে খুব সুবিধা হবে। তোমরা সি এর প্রথম থেকে এইটুকু পড়তে পড়তেই
তোমরা শিখতে হচ্ছে কমেন্ট লাইন কিভাবে ক্রিয়েট করে। এখানেও কমেন্ট লাইন ক্রিয়েট করা যায়। এখানে কমেন্ট লাইন কিভাবে ক্রিয়েট করবে, আরে এটা কিন্তু পয়েন্ট। হ্যাঁ, কিভাবে কমেন্টস ক্রিয়েট করবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এক্সক্লেমেটরি সাইন, এরকম দুটো ডট, তারপরে তোমার যা লেখা লেখা লিখবে, দিয়ে আবার সেখানে এরকম দুটো দিয়ে। এই হলো তোমার কমেন্ট ট্যাগের গল্প। আচ্ছা, এখানে লিখেই দিই ট্যাগ। না, এটা কিছু ভালো লিখে দিই, বুঝতে পারবে না। বডি ট্যাগ এরকম কিছু, ঠিক আছে? আমি লিখে দেখাচ্ছি কমেন্টটা। আচ্ছা, আর একটা বিষয়, এই তোমরা সিতে যেটা শিখেছিলে, তোমরা তো সি শিখেছিলে, সাথে 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 কাজ করছি। আচ্ছা, আমি এইটা এখানে এইভাবে এই জন্য লিখেছিলাম, একটা জিনিস খেয়াল করে দেখো। আমি হেড এখানে, আচ্ছা বডি প্রথম অক্ষরটা বড় হাতের লিখেছি, আর এখানে সব ছোট হাতের লিখেছি। স্যার রান করবে? হ্যাঁ, রান করবে। এইচটিএমএল এ খুব ভালো একটা বিষয়, কোনো কেস সেন্সিটিভ নেই। কেস সেন্সিটিভ, তুই বড় হাতের লেখো ছোট হাতের লেখো, কোনো ম্যাটার করে না, সব বুঝে নেবে। সবার মানে এক, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। আহ, আচ্ছা আচ্ছা, হলো। তাহলে মোটামুটি এসব বিষয় বুঝে গেলে। আচ্ছা, আমাদেরও মোটামুটি প্রাইমারি লেভেলের ওভারভিউ কমপ্লিট, ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে মানে এইচটিএমএল এর কাজকর্ম শিখবো। আচ্ছা, প্রথম কাজকর্ম আমাদের যেটা হবে, আহ, আজকে আমি আর যাবো না, আজকে এইটুকু অবধি। নেক্সট ক্লাস থেকে আমরা একদম এইচটিএমএল এর প্রপার ওয়েতে সেটাকে শেখার চেষ্টা করবো। আচ্ছা, আমি বলে রাখি, তোমাদের ধরে রাখো এই এই কি যেন বলে, ডিজিটাল সার্কিট, আর একদিন করে এইচটিএমএল রাখবো, ঠিক আছে? সবাই মোটামুটি এইচটিএমএল এর এই পার্টটা কিভাবে ডাউনলোড করতে হয়, এই লিখে টুকটাক করে আনতে পারছো কিনা, এইটুকুতে হ্যাবিটেড হয়ে যাবে। কারণ এইটুকু হ্যাবিটেড না হলে পরবর্তীতে কিন্তু পুরোটা রান করাতে পারবে, তো সুতরাং প্রবলেম হবে। তো এখন সেটা করে রাখবে, ঠিক আছে? আমি তোমাকে একটা আমার এটা মানে আমার অনেকগুলো করাই ছিল, কিন্তু বর্তমানে পড়ে আছে একটাই, তোমাদের এটা দেখাচ্ছে। আচ্ছা দেখো, এখানে অনেক এইটা, আচ্ছা আমি তোমাকে বলি, আমার এই পুরো কাজটাই মাই ওয়ার্ক বুকেই রয়েছে। এই মাই ওয়ার্ক বুকে দেখো, এখানে সিএসএস ফাইল আছে, ইমেজ আছে, হ্যানা ত্যানা অনেক কিছু আছে, কিন্তু আমি কোনটাকে রান করাবো? আমি কিন্তু রান করাবো এইটাকে, যেটা রান করালে একবারে সমস্ত কিছুর কাজ এর মধ্যে কাজ করবে। আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এইটা খুবই একটা পাতি টাইপের, খুব একটা বেসিক্যালি আমি তোমাকে যদি এই লিঙ্কটা শেয়ার করি, এই লিঙ্কটা দিলে লিঙ্কটা দিয়ে তুমি ক্লিক করে আনতেও পারবে, মানে তোমরা
শো হচ্ছে না দাদা, এক মিনিট, আমার এখানে শো করছে তো। আচ্ছা দাদা, লিঙ্কটা ওই ইয়ে মনে হয় অ্যাক্সেস চলে গেছে, ঠিক আছে তো। ওটা অ্যাকচুয়ালি যেই ওই ইয়ে সার্ভারের ওপর করা, তার হয়তো অ্যাক্সেস আমার চলে গেছে, এই জন্য ওটা কাজ করছে না, কিন্তু ওটা ওরকম ভাবেই কাজ করার নিয়ম। আচ্ছা ঠিক আছে, আমি পরে বলছি। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ? না দেখতে পাচ্ছ না, না আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিন, আচ্ছা এই জিনিসটা ভালো করে দেখো। আচ্ছা এইটা বেসিক্যালি মানে কিভাবে ফরম্যাট, আমি তোমাকে ফরম্যাটটাকে আগে বলছি। দেখো প্রথমে এখানে কিছু নামটা মানে নিজস্ব তোমরা যদি ওয়েবসাইট বানাতে চাও, দেখো এইখানে এই লেখাগুলো দেখতে পাচ্ছ, একটা বোল্ড টাইপের করা আছে, মানে একটা অন্য কালিতে দেখাচ্ছে। এখানে দেখো তোমার দেখাচ্ছে যে ইউ ক্যান রিচ মাই প্রোফাইল এন্ড অলসো কন্ট্যাক্ট, যদি এটা ক্লিক করা হয় দেখো অটোমেটিক্যালি তোমার ফেসবুক, জিমেল, লিঙ্কডইন একটা জিনিস খুলে যাবে। এবং তুমি যদি কোনো, এবার তুমি যদি কোনো কিছু মেসেজ করতে চাও, তোমার নাম, তোমার ইমেল আইডি, তোমার মেসেজ করে এখানে সাবমিট করলে এটা কিন্তু আমার কাছে চলে আসবে, পুরো ভ্যালিড জিনিস হলে পুরোপুরি প্রপার ওয়েতে আমার কাছে আসবে। এটা অ্যাটলিস্ট জানো না। আরে ভগবান, আরে আমাকেও করেনি। আচ্ছা যাই হোক, এটা হলো। তারপর ধরো এক্সপিরিয়েন্সের এখানে এই লেখাগুলো। আচ্ছা এখানে একটা লেখা বলি, তোমরা এই জিনিসটা হয়তো করা শিখেছো। দেখো এই জিনিসটা তোমরা টেবিল ফরম্যাটে শিখেছিলে, যারা শিখেছিলে, কিন্তু এইগুলো সব এখানে এক একটা ক্যারেক্টার হিসেবে বসেছে। শেখাবো, ওগুলো সব শেখাবো, সব পেজের পেজে অ্যাকচুয়ালি কিভাবে ডিভিশন করতে হয় সেসব দেখাবো, ঠিক আছে। এটা তো গেল, আরো একটা আমার করা আছে, কিন্তু সেটা আপাতত কোথায় আছে খুঁজে পাচ্ছি না। এটা তো ছোটখাটো হয়েছে, তো আমার একটা করা আছে, বেশ বড় সড়ো একটা জিনিস করা আছে, সব ডিলিট হয়ে গেছে, কোথায় যে ডিলিট হয়ে চলে গেল খুঁজে পাচ্ছি না। আইডি মাই, যাই হোক কিছু জায়গায় যাচ্ছে যখন খুঁজে পাওয়ার সমস্যা, যা আছে আছে, ওসব বাদ দাও। আচ্ছা তোমার দেখাবো, আমার ছিল। ঠিক আছে, এই অবধি থাকলো, তোমরা মোটামুটি এটা ইনস্টল করা শিখে নাও। যারা অফলাইনে পরের দিন চলে আসবে পড়তে, পরের দিন ইয়েই করাবো। পরের দিন আমরা এইচটিএমএল এ শুরু করব হচ্ছে তোমার বেসিক্যালি ট্যাগ সম্পর্কিত জিনিস শিখবো, এবং তার আগে তোমরা যেহেতু এখন বড় হয়ে গেছো, তোমাদের মেনলি এখন যেটা শিখতে হবে